পল্লী গ্রাম বাংলার জীবন বড় অদ্ভুত। ছোট ছোট ঘটনাও সযত্নে আগলে রাখে মেঠো রাস্তার ধুলোয়। কত গল্প লুকিয়ে থাকে গ্রীষ্মের ঘুঘু ডাকা নির্জন দুপুরগুলোতে। নিবিড় বুড়ো বটের ছায়ায় সঞ্চিত থাকে কত পথিকের দিনলিপি, কত ছেলেবেলার স্মৃতি। কালের অমোঘ নিয়মে সব ক্ষয় হয়, শুধু রয়ে যায় পাড়াগাঁয়ের সেই মেঠো পথগুলো। বহু যুগ পরেও সেই পথে পা বাড়ালে অতীতের স্মৃতিতে মন বারবার হোঁচট খায়, যার জেরে মনের গভীরে ওঠা অনুরণন সমৃদ্ধ করে জীবনের অগোছালো যাত্রাপথকে। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের জন্য থাকলো এমনই একটি মন ভালো করা গল্প, যেখানে কাহিনীর চেয়ে মানুষগুলোর অনুভূতি বড় হয়ে ওঠে। কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে এক অনবদ্য সৃষ্টি, কাদা। শুনতে থাকুন। একঘেয়ে গ্রাম্য জীবনের মধ্যে হঠাৎ শোনা গেল আমাদের পাশের বাড়ির শ্যামাকান্ত চক্রবর্তীর বিয়ে। শ্যামাকান্ত চক্রবর্তী আমার কাকা হন, অবশ্যই গ্রাম সম্পর্কে। শ্যামা কাকার বয়স কতটা জানি নে, তিনি নাকি কলেজে পড়েন কলকাতা না কোথায়। গ্রামে আসেন মাঝে মাঝে, দেখতে পাই। বিয়ে হচ্ছে আমাদের গ্রামের কাছে নশরাপুরে। নশরাপুর গ্রামের বীরেশ্বর ভট্টাচার্যের মেয়ে। বীরেশ্বর ভট্টাচার্যকে দেখেছি, বুড়ো মানুষ, ওই গ্রামেরই পাঠশালার পণ্ডিত। আমাদের গাঁয়েও এসেছিলেন বার কয়েক। বিয়ে হবে সামনের সোমবারে। হৈ হৈ পড়ে গেল পাড়ার ছেলেদের মধ্যে। আমাদের দল ঠিক করলে একটা উৎসব করতে হবে এই বিয়ের দিনে। আমার উৎসাহটা সবচেয়ে বেশি। আমি ভেবে চিনতে দক্ষিণ মাঠের বিলের ধার থেকে কতগুলো পাকাটি নিয়ে এলাম এবং পথের ধারে প্রত্যেক গাছে এক গাছা করে পাকাটি নোনার ডালের ছোটা দিয়ে বাঁধলাম। হরি জ্যাঠামশাই দেখে বললেন, ও কি হচ্ছে? বড় বড় মোটা কাঁচের পরকলা বসানো চশমার ভেতর দিয়ে দেখি হরি জ্যাঠামশাই আমার দিকে কটমট করে তাকাচ্ছেন। ভয়ে ভয়ে গাছ থেকে নেমে পড়লাম। বলি, ও এই কি জ্যাঠামশাই? কি হচ্ছে? বাজি আলো করব শ্যামা কাকার বিয়েতে, তাই পাকাটি বাঁধছি। যত ছেলে মানুষই, এই একটা সরু প্যাকাটি জেলে আলো হবে? কতক্ষণ জ্বলবে ওটা? যতক্ষণ হবে আর কি। ছাই হবে? বুদ্ধি কত, ও কখনো জ্বলে? হরি জ্যাঠামশাই চলে গেলেন। আমার রাগ হলো মনে মনে। উনি সব জানেন কি না? পাকাটি জ্বলবে না তো কি জ্বলবে? ক্রমে বিয়ের দিন এসে পড়ল। যেদিন বিয়ের বর রওনা হয়ে চলে গেল, সেদিন পাকাটি জ্বালতে সঙ্গী সতু ও হিরু বারণ করলে। আজ জেলে কি হবে? যেদিন বর আসবে বউ নিয়ে, সেদিন জেলে দিবি, দেখাবে ভালো। বিয়ের বরযাত্রী গেল গাঁ শুদ্ধ ঝেঁটিয়ে, কিন্তু আমার যে অত উৎসাহ, আমারই যাওয়া হলো না। কেন যে যাওয়া হলো না কি জানি। বাবা গেলেন, অথচ আমায় নিয়ে গেলেন না। তার জন্য অবশ্য কোনো কান্নাকাটি করলাম না। খাওয়ার উপরে আমার বিশেষ কোনো লোভ নেই। খেয়ে আমি সহ্য করতে পারি নে, পেটের অসুখ করে। ওই জন্যই বোধহয় বাবা আমায় নিয়ে গেলেন না, খেয়ে জানি। মঙ্গলবারে সন্ধ্যের আগে বর বউ আসবে। বরযাত্রীরা ফিরে এসে বললে। আমি ঠিক করলাম, যেমন ওরা আসবে
অমনি যে পথে আসবে ওরা, সেই পথের দুধারের গাছে যত পাকাটি বেঁধেছি সবগুলো জ্বালব। কেবল ঘর বার করছি, একে ওকে কেবল জিজ্ঞেস করছি কখন বর আসবে। বেলা যায় যায়, এমন সময় নীলু এসে বললে, শিগগির চল, বউ আসছে। আমি বললাম, কে বললে? নীলু আমার হাত ধরে এগিয়ে নিয়ে চলল। গোয়ালাপাড়ার মোড়ে গিয়ে বাজনার শব্দ পাওয়া গেল যথেষ্ট। বললাম, কদ্দূর রে? তা বুনো পাড়ার কাছে হবে, অনেক দূর এখনো। দেখতে দেখতে শ্যামা কাকার ঘোড়ার গাড়ি কাছে এসে গেল। আমরা ঘোড়ার গাড়ি বেশি দেখিনি, দু একখানা কালে ভদ্রে শহর থেকে এসে এই গ্রামে ঢোকে। তাও আমাদের জীবনে সব শুদ্ধ মিলে বার দুই দেখেছি মাত্র। ছেলের দল কলরব করে উঠল, ওই রে ঘোড়ার গাড়ি! সঙ্গে সঙ্গে বর বউ শুদ্ধ গাড়ি কাছে এসে পড়ল। কিন্তু এইবার বাঁধল মুশকিল। পাকা রাস্তা ছেড়ে খানিকটা কাঁচা রাস্তায় গেলে আমাদের গ্রাম। শ্রাবণ মাসের শেষ, বেজায় কাদা হয়েছে কাঁচা রাস্তায়। বিশেষ করে একটা জায়গায় হাবড় কাদা, সেটার নাম সাঁড়াতলার দ। গাড়ি সেখানে এসে সেই হাবড়ে পড়ে পুঁতে গেল। মোষের গাড়ি, সে গাড়ি সে কাদায় পড়লে আর ওঠে না। শহুরে ঘোড়ার সাধ্যি কি সে হাবড় থেকে গাড়ি ওঠায়? তখন সবাই মিলে চাকা ঠেলতে লাগলাম। অবশেষে গাড়ি উঠে চলে এলো শ্যামা কাকাদের বাড়ি। শ্যামা কাকার মা বউ বরণ করে ঘরে তুললেন। তখনও সন্ধ্যা হয়নি। বর্ষাকাল, রোদ আছে কি নেই বোঝা যায় না, যদিও ৩-৪ দিন বৃষ্টি হয়নি। আমাদের আকর্ষণের বস্তু হয়ে দাঁড়িয়েছে ঘোড়ার গাড়িখানা। সেখানা বকুলতলায় দাঁড়িয়ে, তার চারিপাশ ঘিরে গ্রামের যত ছেলেপিলে। গাড়োয়ান বলছে, যদি আমরা সাঁড়াতলার দয়ের হাবড় পর্যন্ত গিয়ে চাকা ঠেলে গাড়ি উঠিয়ে দিতে রাজি হই, তবেই সে আমাদের গাড়িতে চড়তে দেবে পাকা রাস্তা পর্যন্ত। আমরা সবাই হৈ হৈ করে গাড়িতে উঠলাম। কতক গাড়ির ছাদে, কতক পেছনে, কতক ভেতরে। সাঁড়াতলার দয়ের কাদা থেকে সবাই মিলে ঠেলে গাড়ি উঠিয়ে দিলাম। তার বদলে পাকা রাস্তা পর্যন্ত আমাদের গাড়িতে চড়িয়ে সে নিয়ে গেল। কি মজা! আমরা যখন পাকা রাস্তায়, তখন সন্ধ্যা হয়ে অন্ধকার নামল। ননি বললে, গা ধোবো কোথায় রে, সব্য অঙ্গে কাদা। আমাকে বললে, মশাল জ্বালবি নে? চুপ কর চুপ কর, কে ডাকছে। সর্বনাশ, আমার বাবার গলা। সন্ধে হয়ে গিয়েছে, ঘুটঘুটি অন্ধকার। বাবা আমায় খুঁজতে বেরিয়েছেন। তিনি ডাকাডাকি করছেন। সন্ধ্যের সময় বাড়ি ফিরিনি, তাই বাবা ডাকতে বেরিয়েছেন। ননি বললে, আলো দিবি নে গাছে গাছে? আর আলো, আমার মুখ শুকিয়ে গিয়েছে। বাবা কাছে এসে পড়েছেন ডাকতে ডাকতে। আমি উত্তর দিলাম, যাই। এই সন্ধেবেলা সারা গায়ে কাদা মেখে আমি ভূত হয়ে আছি, আপাদ মস্তক কাদা। চালাক গাড়োয়ান একটুখানি গাড়িতে চড়বার লোভ দেখিয়ে কাজ গুছিয়ে চলে গিয়েছে। এখন আমায় ঠেকায় কে? বাবা এসে যথারীতি আমার কান ধরলেন, বললেন, হতভাগা বাঁদর, পড়া নেই শুনো নেই, এত রাত পর্যন্ত বাঁদরের দলে মিশে। এ কি,
গায়ে এত কাদা কেন? আমি কাঁদো কাঁদো সুরে বললাম, এই গাড়োয়ান বললে আমার গাড়িটা একটু ঠেলে দাও, বড্ড কাদা। তাই সবাই মিলে, আমি আসতে চাইনি, আমায় ওরা নিয়ে এলো, ওই ননি, নিস্তে, শশী। বলে সাক্ষ্য প্রমাণের চেষ্টায় সঙ্গীদের দিকে ফিরে যাইতেই দেখি জনপ্রাণী সেখানে নেই। কে কোথা দিয়ে সরে পড়েছে এরই মধ্যে। বাবা বললেন, তোমার দোষ নেই, তোমাকে সবাই নিয়ে গিয়েছিল, তুমি বুড়ো দামড়া কিচ্ছু জানো না। না, ঘোড়ার গাড়িতে না চড়লে তোমার। কথা শেষ না করেই দুর্দার মার, চড় কিল, বিষম মার, চোখে সর্ষের ফুল। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম বাবার আগে আগে। মা বললেন, আচ্ছা, তোমার কি বিমরতি হয়েছে নাকি? এই বর সন্ধেবেলায় ছেলেটাকে অমন ভূতনন্দী মার। ও মা, তা পাড়ার ছেলেদের সঙ্গে না হয় গিয়েইছে একটু। আজ একটা আনন্দের দিন ওদের, তোমার মতো বুড়ো তো ওরা নয়। ছি ছি ছি, নে নে এদিকে সরে আয় বাছা, খুব আমোদ করেছ, এসো এবার। সে রাত্রে পাকাটি জ্বালিয়ে রোশনাই করা আমার দ্বারা আর সম্ভব হয়নি। এর ৩০ বছর পরের কথা। আমি কলকাতায় চাকরি করি। বর্ষাকাল। মহকুমার স্টেশনে নেমে বাড়ি যাব। এমন সময় শ্যামা কাকার ছেলের সঙ্গে রাস্তায় দেখা হলো। শ্যামা কাকা মারা গিয়েছেন আজ ১০-১২ বছর। গ্রাম ছেড়ে তার ছেলেরা আজকাল শহরে বাস করে। শ্যামা কাকার বড় ছেলেটি এখানে চাকরি করে। ওর নাম অরুণ। অরুণ দেখে বললে, বাড়ি যাচ্ছেন দাদা? দীপ্তির বিয়ে পরশু, আপনাকে আসতে হবে অবশ্যই অবশ্যই। আসুন না একবার আমাদের বাসায়। গেলাম। দীপ্তি ১৬-১৭ বছরের সুশ্রী মেয়ে। আমাকে দেখে খুশি হয়ে এগিয়ে এলো। বললাম, কোথায় তোর বিয়ে হচ্ছে রে দীপ্তি? দীপ্তি মুখভঙ্গি করে বললে, আহা হা। কিছুই বুঝলাম না। বললাম, তার মানে? তার মানে আপনার মুন্ডু। কথার কি যে ছিরি তোর! হবে না ছিরি? আপনার কথার ছিরি বা কিরকম? বল না কোথায় বিয়ে হচ্ছে। ফের একই কথা? দেখ দীপ্তি, চালাকি যদি করবি বল, কথার উত্তর দে। দীপ্তি আঁচল নাড়তে নাড়তে বললে, আহা, যেন জানেন না আর কি। আমি বিস্ময়ের সুরে বললাম, সেখানে নাকি? সেই? ভালো, খুশি হলাম। খুশি কিসের? আবার চালাকি করবি দীপা? হোসনি খুশি তুই? ওরম বললে আমি মরবো আপিং খেয়ে, সত্যি বলছি। আচ্ছা যা, আর কিছু বলবো না। এখন একটু চা করে খাওয়াবি না এমনি চলে যাব? খাওয়াচ্ছি। ও মা, ঘোড়ায় জিন দিয়ে যে, এমন তো কখনো দেখিনি। দেখিসনি তো? দেখলি, নিয়ে আয় চা। আর সাথে কিছু আনবো? তোর খুশি। একটু পরে চা ও খাবার হাতে দীপ্তি এসে ঢুকে বললে, সোমবার কিন্তু আসতে হবে। আপনাকে থাকতে বলতাম এখানে, কিন্তু বলবো না, বাড়িতে বড্ড ভিড়, আপনার কষ্ট হবে। সোমবার আসবেন অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা। কথা দিলেন? নিশ্চয়ই। বরযাত্র না কনে যাত্র? দুই। আপনাদের গাঁয়ের যখন বর, তখন বরযাত্র তো হতেই হবে।
তা কোনে যাত্র কার অনুরোধে? আমার। আচ্ছা, আসি আজ। ঠিক আসবেন পরশু? ঠিক। ঠিক তো? একদম ঠিক। দীপ্তি থাম ধরে দাঁড়িয়ে রইল যখন আমি চলে এসে রাস্তার ওপর উঠেছি। যার সঙ্গে দীপ্তির বিবাহ সে আমাদের গ্রামেরই ছেলে বটে, কিন্তু তারা পশ্চিম প্রবাসী। দেশের বাড়িতে জ্ঞাতি ভাইরা থাকে। এই বিবাহ উপলক্ষে বহুকাল পরে ওরা সবাই এই দেশে এসেছে। বিয়ের পরই আবার চলে যাবে। গ্রামে আমিও গেলাম অনেক দিন পরে। আমিও গ্রাম ছেড়েছি 10-15 বৎসর। গ্রামে যেতেই ওদের দল এসে আমায় বরযাত্রী হওয়ার নিমন্ত্রণ করে গেল। বিবাহের দিন এসে পড়ল। বিবাহের লগ্ন সন্ধ্যার অন্ধকারেই। অন্যান্য বরযাত্রী কতক নৌকাতে, কতক গরুর গাড়িতে রওনা হয়ে কনের বাড়ি চলে গেল। শহর থেকে একখানা ঘোড়ার গাড়ি এসেছে। সেখানাতে বরকর্তা, পুরুত ও আমি যাব এই স্থির হয়েছে। বর বললে, নিতাইদা, চা খেয়ে নাও, আর বেশি দেরি না হয়। বাবাকে বলো তুমি সব গুছিয়ে নাও। সে ভাবনা তোমার কেন? যা করবার করছি। শোনো একটা কথা, দীপ্তি তোমায় কিছু বলেছিল? না তো। কি ব্যাপারে? এই এই বিয়ের বিষয়ে। দেখা হয়নি আসবার দিন? না। কেন? তাই জিজ্ঞেস করছি। সন্ধ্যের অল্পই দেরি আছে। তখন আমরা ঘোড়ার গাড়িতে গিয়ে উঠলাম। গাড়িও ছেড়ে দিলে। আমাদের পিছনে শাঁখ বাজাতে লাগলো, হুলু পড়তে লাগলো। গাড়ি গা ছাড়িয়ে খানিক দূর যেতে না যেতে অন্ধকার নামল। সঙ্গে সঙ্গেই সাঁড়াতলার দয়ের কাদায় গিয়ে পড়ল গাড়ি। কিছুতেই আর ওঠে না। ঝাড়া 15 মিনিট বৃথা চেষ্টার পর গাড়োয়ান বললে, বাবু, একটু নামতে হবে। খালি গাড়ি তখন নিয়ে গিয়েছিলাম, এখন বোঝাই গাড়ি তো যাবে না, আপনারা একটু নামুন। অগত্যা নামা গেল। কিন্তু তখন গাড়ির 4 চাকা যা পুঁতবার পুঁতে গিয়েছে। ঘোড়াকে চাবুক মারলে কি হবে? গাড়ি নড়ে না। তখন আমি আর বরকর্তা দুজনে সেই কাদায় নেমে চাকা ঠেলি। কোনো লোক নেই। বরকে বা পুরুত মশাইকে অনুরোধ করা যায় না চাকা ঠেলতে। আমরা দুজন ছাড়া ঠেলবে কে? দীপ্তির বিয়ের সুলগ্ন উত্তীর্ণ না হয়ে যায়, তার বিয়েতে কোনো বিঘ্ন না ঘটে, প্রাণপণে ঠেলতে লাগলুম সেই চাকা, সেই সাঁড়াতলার হাবড়ের মধ্যে। হাপাদ ও মস্তক কাদায় মাখামাখি হল। বরকর্তা বুড়ো মানুষ, তাকে আমি বেশি ঠেলতে দিলাম না। নিজেই ঠেলে কাদা পার করে তুলে ফেললাম। বর বললে, হে তোমার কি চেহারা হলো দাদা, কাদায় যে। আমি বললাম, তোমরা যাও, আমি যাচ্ছি নে। সবাই বলে উঠল, সে কি সে কি সে কি হয় নাকি? আচ্ছা আচ্ছা, এগোন আপনারা, পেছনে আসছি, জামা কাপড়টা ছেড়ে আসি। গাড়ি চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম সেই দিকে চেয়ে। আর আমি যাব না। দীপ্তির বিয়ে সুলগ্নে হোক, বাধা শূন্য হোক। হঠাৎ আমার মনে পড়ল এক দিনের কথা। দীপ্তির বাবা বিয়ে করে যেদিন ওর মাকে নিয়ে ফিরেছিলেন, সেই দিনের কথা। 30 বছর আগের ঠিক এমনই এক অন্ধকার সন্ধ্যা।
সেই শ্রাবণ মাসের সারাতলার দয়ের কাদা ঠেলে গাড়ি উঠিয়েছিলাম কাদায় মাখামাখি হয়ে। বাবার কাছে কত মার খেয়েছিলাম। আজ আবার তাদেরই মেয়ের বিয়েতে সেই রকমই গাড়ি ঠেলছি। গাড়িও যাচ্ছে শহরেরই দিকে। তাদেরই মেয়ে দীপ্তি। হয়তো সে আজ খুব রাগ করবে আমি না যাওয়াতে। জীবনে কি আশ্চর্য ঘটনাই সব ঘটে। শুনছিলেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে গল্প কাদা। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভালো লাগলে একটি লাইক, সকল পরিচিত মানুষের সাথে শেয়ার, আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্প একান্তে এখন এসে গিয়েছে ফেসবুকেও। সেখানেও থাকছে বেশ কিছু নতুন গল্প। ফলো করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ গল্প একান্তে রিয়াকে। ডেসক্রিপশনে ও ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া রইল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।